হ্যালো এভরিওয়ান। তো আজকে এটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমাদের সর্বশেষ প্র্যাকটিস সেটটা করাচ্ছি। আর মাথায় রেখো, এই যে ক্লাসটা তোমরা লাস্ট পর্যন্ত 20টা কোশ্চেনই যেটা তোমাদের এতটা টাইম দিয়েছে সেটা কেন দিয়েছে এই লাস্ট প্র্যাকটিস সেটটাই বুঝতে পারবে। গোটা ইউটিউব কেন, কারো পেইড কোর্সেও তুমি কোশ্চেনগুলো হয়তো বা কিছুদিন বাদে গিয়ে পাবে, কিন্তু সলিউশন অ্যাপ্রোচ যদি সেখানেও এরকম কেউ দেখে থাকে তাহলে মনে করবে এখান থেকেই কপি। কারণ কোনো সলিউশন সবার ইন্ডিভিজুয়ালিস্টিক আইকিউ দিয়েই সলভ হয়। ম্যাথ কোশ্চেন সব জায়গায় এক হতে পারে, তো কোশ্চেনগুলো ডেফিনেটলি করবে। আর 1 ঘন্টা 50 মিনিট এমনি এমনি তোমায় দেয়নি, মাথায় রাখবে ওটা তোমার শেষ পর্যন্তই কাজ করতে হবে। তো এটা মাথায় রেখো যে ইউটিউবে যা দেখে এসছো সেটা একদিকে আর এই ক্লাসটা একদিকে, তুমি আলাদা হয়ে থাকবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, একটি স্কুলে সকাল 8টায় 2টি ঘন্টা বাজবে। প্রতি 30 মিনিট পর পর 1টি ঘন্টা এবং প্রতি 40 মিনিট পর পর আরেকটি ঘন্টা বাজবে। যদি স্কুল দুপুর 2টোয় শেষ হয় তাহলে দিনে কতবার ঘন্টা একসাথে বাজবে? তো অ্যাট ফার্স্ট জানো যে এলসিএম করো। একটা যদি 30 মিনিট পর পর বাজে, আরেকটা যদি 40 মিনিট পর পর বাজে, তাহলে এদের এলসিএম কত পাবে? 120। তাহলে আমি বলতে পারি প্রত্যেক 120 মিনিটে, বা এটা বুঝতে পারছো যে প্রত্যেক 2 ঘন্টায় গিয়ে এই দুটো ঘন্টা একসাথেই বাজবে। যদি দুটো ঘন্টা একসাথেই বাজে, এবার দেখো দেওয়া রয়েছে সকাল 8টা, 8 AM। আর কোন পর্যন্ত স্কুল চলছে? 2 PM। এই 8টা AM থেকে 2 PM পর্যন্ত যে টাইম স্লটের গ্যাপটা, সেটা কত? 8টা থেকে 4 ঘন্টা দিলে 12টা, 12টার পরে আবার 2 ঘন্টা, তাহলে 4 আর 2 6 ঘন্টা। তাহলে তুমি বলো এই 2 ঘন্টা ইন্টারভেলে 6 ঘন্টায় টোটাল কতবার বাজবে? তুমি বলবে দাদা এখান থেকে দেখতে পাচ্ছি 3 গুণ, তাহলে 3বার একসঙ্গে বাজবে। বোঝা গেল? টোটাল টাইম ইন্টারভেলে, টোটাল দেখো কত ঘন্টা ইন্টারভেলে বাজছে। ঠিক আছে, নেক্সট। একটি নিয়মিত বহুভুজে বা সুষম বহুভুজে, একই বিষয়, নিয়মিত বা সুষম, রেগুলার পলিগন, কর্ণ সংখ্যা নাহিন। 9 যদি ডায়াগোনাল হয়, বহুভুজের একটি অভ্যন্তরীণ কোণ এবং একটি বহিঃকোণের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তো যে কোনো পলিগনের কর্ণের সংখ্যার সূত্র কি? n × n-3 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 9 বলতে পারি। তাহলে এখান থেকে নেক্সট লাইন যেটা জেনারেট হয়, n × n-3 ইকুয়াল টু 9 × 2 = 18। আচ্ছা, এটাকে না যদি তুমি এবার n² - 3n - 18 করো না, কোয়াড্রেটিক আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে। তো সেটা পরীক্ষার হলে সুইটেবল অ্যাপ্রোচ নয় আমার মতে। তো আমি ইন জেনারেলি তোমাদের বলিও না, সাজেস্টও করি না, সেটা ক্লাস হোক আর যেখানেই হোক। তো যে ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে সি। কোয়াড্রেটিক ইকুয়েশনে একে বলে সি। একে ফ্যাক্টরাইজ করো, কারণ এটা হচ্ছে প্রোডাক্ট, দুটো রুটসের প্রোডাক্ট। তাহলে একে যদি আমি ফ্যাক্টরাইজ করি, দেখো তো সর্বোচ্চ 3-এর গ্যাপ থাকতে হবে। এর আর এর মাঝে গ্যাপ কত? 3। তাহলে আমি বলতে পারি যে 3 × 6 কত হয়? 18 হয়। এর আর এর মধ্যে গ্যাপ কত? 3। তাহলে পুরোপুরি আমি বলতে পারি গ্যাপ দুটো ইকুয়াল। যখনই ইকুয়াল হচ্ছে আমি বলতে পারি যে এখানে এন হচ্ছে বড়, এন থেকে 3 মাইনাস করলে তবেই 18 পাবো। তাহলে এন বড়টা যদি এখানে 6 হয় আর এটা তাহলে 3 চলে আসবে। তাহলে বাহু সংখ্যা তুমি পেয়ে গেলে। বাহু সংখ্যা কত আসলো? 6টা বাহু। আচ্ছা, 6টা বাহু যদি এক্সটার্নাল অ্যাঙ্গেল আমি ফাইন্ড করতে চাই, তখন আমি কি করব? 360 ডিগ্রি পুরো সার্কেলের মান, একে এক্সটার্নাল বলছি, একে টোটাল সাইড দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত পাবে? 60। আচ্ছা, এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এটার সঙ্গে ইন্টারনাল অ্যাঙ্গেল যোগ হয়ে 180 ডিগ্রি বানাবে। তাহলে 60-এর সঙ্গে কত যোগে আসবে? 120। আমাকে এটা 120 বের করতে দেয়নি, আমাকে কি বলেছে? অন্তঃকোণ আর বহিঃকোণের পার্থক্য বলতে হবে। তাহলে 120 আর 60-এর মধ্যে ডিফারেন্স কত? 60। তাহলে 60 ডিগ্রি আমাদের আনসার আসবে। ক্লিয়ার? লেটেস্ট এই জাতীয় কোশ্চেন
মাস্ট এটা পুরো ক্লাসটা করে যাও, আর কিভাবে অ্যাটেম্প্ট আসবে সেটা করতে পারো। না হলে বাকিদের মতন তুমি হয়তো ওই 1 ঘন্টা 50 মিনিটেও টাইমে শেষ করতে নাও পারো পেপারটা। 309 এবং 320-র মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলির সংখ্যা কটা সেটা বের করতে হবে। তাহলে 309 আর 320-র মধ্যে, এই নয় যে 309 আর 320 ইনক্লুডেড, এর মধ্যে বিটুইন। তাহলে 309-এর পরের সংখ্যা 10, 310, এটা তো মৌলিক সংখ্যা নয়, তাহলে 311। তারপরে 313, কারণ 312 জোড় সংখ্যা দেখাচ্ছে, তাহলে 313 নাও। তারপরে 314 জোড় সংখ্যা, 315 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 316 জোড় সংখ্যা, 317 নিতে পারি। 318 জোড় সংখ্যা, 319 নিতে পারি। দ্যাটস ইট, এই কটা। এবার আমি চেক করব এখানে কিসের মাল্টিপল। এখানে চেক করব আমি মৌলিক সংখ্যার মাল্টিপল। এখানে দেখো 3-এর মাল্টিপল কোনোটা আছে? 3 2 5, 3 3 6 আর 1 7, 7 আর 3 10 আর 1 11, এটাও নয়। এবার 5-এর তো একটাও নেই। 7 দিয়ে দেখো, 4 সাথে 28, 3 31 যাবে না। 4 সাথে 28, 3 33 যাবে না। 4 সাথে 28, 3 37 যাবে না। 4 সাথে 28, 3 39 যাবে না। 7-এর পরে 11 দিয়ে দেখো, 3 আর 1 4 যাবে না। 3 3 6 যাবে না। 7 আর 3 10 যাবে না। 9 আর 3 12, বিয়োগ 1 11, তাহলে এটা ডেফিনেটলি 11-এর মাল্টিপল কেটে দিলাম। পড়ে থাকছে 3টে। আমি যদি বেসিক অবজারভেশনেও এবার খেয়াল করি, তাহলে আমার কাছে এখন এই 3টেই সংখ্যা পড়ে রয়েছে। দেখো, একটাও যদি কাটা যায় কোনো একটা মৌলিক সংখ্যা দিয়ে, তাহলে 2 তো অপশনে নেই কোথাও, তাহলে আমি 3টেই মার্কিং করে দেব, কারণ 2 তো নেই, তাই না? সর্বোচ্চ তুমি 13 আর 17 দিয়ে চেক করতে পারো, যদি মাল্টিপল থেকে থাকে তো থাকবে, তারপরেও একটার বেশি তো থাকতে পারে না। আর একটাও যদি কাটা যায়, তাতেও তো আমার 2 তো অপশনে নেই যে আমি আর চেক করব। ঠিক আছে? আর যদি টাইম বাঁচে, তারপরে এসে তুমি আরেকবার চেক করতে পারো। নেক্সট, 2 বোনের বর্তমান বয়সের পার্থক্য 3 বছর। 2 বছর পর বড় বোনের বয়স 2 বছর আগের ছোট বোনের বয়সের দ্বিগুণ হবে। এখন থেকে 8 বছর পর তাদের বয়সের যোগফল কত সেটা ফাইন্ড করতে হবে। বিভিন্ন উপায়ে যেতে পারো, কিন্তু সব থেকে আমি যেটা বেস্ট অ্যাপ্রোচ বলে ইউজ করি সেই অ্যাপ্রোচই ইউজ করো। এবার তুমি সলিউশনে যেতে পারো, সেটা সুইটেবল অ্যাপ্রোচ নয় কম্পিটিটিভ ফিল্ডে, কারণ এক্সামিনার তোমার চোখের সামনে অপশনসগুলো সঠিক উত্তর একটা রেখে দিয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট দেখো, এখন থেকে 8 বছর পর তাদের বয়সের যোগফল কত, তার মানে প্রত্যেকটা, এখানে যেটা 37 ইউজ করেছে অপশনে, 37, 33, তারপরে 31, তারপরে 39, এই যে যে অপশনসগুলো ইউজ করেছে এক্সামিনার, আমি বলতে পারি 8 বছর পরে ওই দুজনারই বয়সের যোগফল এগুলো। তাহলে প্রেজেন্ট টাইমে বয়স কত হবে? 2 বোনেরই 8 বছর 8 বছর করে বেড়েছে, তাহলে 8 8 16 বছর বাড়তি হয়েছে। তাহলে আমি যদি প্রত্যেকটা থেকে 16 বছর বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে যদি 16 বছর বাদ দিয়ে দিই 21 বছর পাবো, যোগফল প্রেজেন্ট টাইমে আসবো। এখান থেকে যদি 16 বছর বাদ দিয়ে দিই, তাহলে 17 বছর পাবো। এটা 21, এটা 17, তাহলে এখান থেকে যদি 16 বছর বাদ দিয়ে দিই 15, আর এখান থেকে 23। ক্লিয়ার? এবার নেক্সট কন্ডিশনটা কি হতে পারে? কি বলেছে? 2 বোনের বর্তমান বয়সের পার্থক্য 3 বছর। আচ্ছা, যে 2 বোন এ আর বি মিলে, সাপোজ 2 বোন, তাহলে একজনার যাই বয়স হোক আরেকজনার এর বয়স থেকে 3 বছরেরই তো বড় হবে। তাহলে আমি এই বাড়তি 3 বছরটা আগেই বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে যদি 3 বাদ দিয়ে দিই প্রত্যেকটা থেকে, এখান থেকে শুধু নয়, এবার প্রত্যেকটা থেকেই তুমি 3 বছর বাদ দিয়ে দাও, তাহলে এটা মান কত আসবে? 18। এটার মান 3 বাদ দিলে 14, আর এটার মান 3 বাদ দিলে 12, আর এটার মান 3 বাদ দিলে 20। ক্লিয়ার? তাহলে এটা কি আসলো? দুজনারই সমান বয়সের যোগফল। প্রত্যেকটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, একজনের বয়স 9, একে যদি 2 দিয়ে ভাগ করি 7 আসবে, একে যদি 2 দিয়ে ভাগ করি 6 আসবে, একে যদি 2 দিয়ে ভাগ করি 10 আসবে। আমাকে কি বলেছে? আমাকে তোমার এই কাজটা সব কটা অপশনেই যে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি ফার্স্ট অপশন তুলেই এই যে যে কাজটা আমি দেখাচ্ছি সেটা করো। ক্লিয়ার? একটাই অপশন, আমি সব কটা অপশন নিয়ে তোমাকে বোঝাচ্ছি।
এবার একটা বোনের বয়স, এটা যদি ছোট বোনের বয়স 9 বছর হয়, বড় বোন তো 3 বছরের বড়, তাহলে 9 আর 3 বড় বোনের বয়স কত হবে? 12। আর এটা যদি 7 বছর হয়, বড় বোনের বয়স কত আসবে? 7 আর 3 10 বছর। এটা যদি 6 বছর হয়, বড় বোনের বয়স 9 বছর, তাই না? এটা যদি 10 বছর হয়, বড় বোনের বয়স 13 বছর। এবার কন্ডিশনে আসো, 2 বছর পর বড় বোনের বয়স 2 বছর আগের ছোট বোনের বয়সের দ্বিগুণ। 2 বছর পরে এর বয়স কত হবে? 14 বছর। 2 বছর আগে এর বয়স কত হবে? 7 বছর। দেখো তো 7 এর মাল্টিপল কিনা 14, দ্বিগুণ। এটাই তো বলেছে, 2 বছর আগের ছোট বোনের দ্বিগুণ হবে 2 বছর পরে বড় বোনের বয়স। তাহলে এ অপশন থেকে এসছে, এ অপশনই উত্তর। তুমি এক একটা অপশন তুলে এই স্টেপগুলো ফলো করো, ক্লিয়ার? তুমি অপশন পেয়ে যাবে ইন জেনারেলি। তো এই নয় যে সবকটা অপশনই তোমার ধরে এগোতে হবে, আদারওয়াইজ তুমি এক্সপেক্ট ধরেও করতে পারো। নেক্সট, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 2% ভোটার ভোট দেননি। জরিপকৃত ভোটের মধ্যে 5% ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী বৈধ ভোটের 65% পেয়েছেন। যদি মোট ভোটারের সংখ্যা 25,20,000 হয়, তাহলে পরাজিত প্রার্থী কয়টি ভোট পেয়েছে? এখানে বলেছে যে হেরেছে, লুজার প্রার্থী কতগুলি ভোট পেয়েছে। এবার দেখো, তুমি এটা দেখা মাত্র না সলিউশনের পেছনে ছুটবে, ইন জেনারেলি যেটা ভেবে রেখেছো। কিন্তু কেন ভাই, কেন? তুমি দেখো এখানে পরাজিত প্রার্থী কয়টি ভোট পেয়েছে সেটা বের করতে হবে। এখানে দেওয়া একজন প্রার্থী বৈধ ভোটের 65% ভোট পেয়েছেন। এবার দেখো, যে 65% ভোট পেয়েছে আমি দেখতে পাচ্ছি, তাহলে সে জিতেছে। আর একজন যদি 65% ভোট পায়, তাহলে বাদ বাকি আরেকজন 35% ভোট পেয়েছে, তাই না? তো যে 35% ভোট পেয়েছে সেই তো হেরেছে। আর এই 35%-এর মধ্যে 5 গুণ 7 রয়েছে। 7 তো একটা প্রাইম নাম্বার ভাই। 7 যদি প্রাইম নাম্বার হয়, আমি 7-এর মাল্টিপলটা চেক করব। দেখো তো, 7 একে 7, পড়ে থাকে 1 12, 7 একবার, 5 51, 7 7 49, 2 21 যাচ্ছে, এটা যাচ্ছে 7-এর মাল্টিপল। বি অপশন দেখি, 7 একবার, পড়ে থাকছে 12, 51, 2 21 যাচ্ছে, এটা রিমাইন্ডার থাকবে একবার। তারপরে 1 5 54, 7 7 49, 5 51, 7 7 49, 2 21, এটাতেও 2 রিমাইন্ডার থাকবে। এটা 7 একবার, 12, আবার 7 একবার, 5 52, 7 7 49, 3 31, 4 7 28, 3 31, 4 7 28, 3 34, এটাতেও রিমাইন্ডার থাকবে। তাহলে এই অপশনই তোমার উত্তর। কেন সলভ? সলভ তো করতে হলো না, জাস্ট এটা দেখো যে কি জিজ্ঞেস করছে। যে 65% ভোট পেয়েছে সে জিতবে নাকি 35%? 65 আর 35 মিলেই তো 100% কভার হচ্ছে। তাহলে যে হেরেছে তার তো পার্সেন্টেজের মধ্যে 35%, তো 35-এর মধ্যে 7, এই 7 তো কোনো মতেই কাটবে না ভাই, তাই না? যদি তোমার সলিউশনের পেছনেই ছুটতে হয়, তবুও দেখো টোটাল ভোটার সংখ্যা কত? 25,20,000। এত এর যদি বলে 2% ভোটার ভোট দেননি, তার মানে 98% ভোট দিয়েছে। এত এর 98% ইন্টু, এর পরে আবার বলেছে 5% ভোট বাতিল হয়েছে, তার মানে এর 95% আবার নিতে হবে, কারণ 5% বাদ। তারপরে বলেছে একজন 65% পেয়েছে, তাহলে বাদ বাকি আরেকজন 35% পেয়েছে, তাহলে এত ভোটার সংখ্যার আবার 35% বের করো। তো কেন আমি পুরোটা সলভ করতে যাব ভাই? কেন? কারণ এখানে 7 কাটবে না, এখানে 19 কাটবে না। যদি 7-এর দুটো মাল্টিপল পেতাম, আমি 19কে ইউজ করতাম। তো 7 একবার কাটলেও এর মধ্যে আবার 7 দুবার আছে, তাই না? 49 2 98। তো এই নয় যে তোমার সব সময় সলভ করতেই হবে, ঠিক আছে? নেক্সট, একটি গ্রামের জনসংখ্যা ছিল 10,500 জন। এক বছরে পুরুষের সংখ্যা 10% এবং মহিলার সংখ্যা 15% বৃদ্ধি পেলে গ্রামের জনসংখ্যা 11,718 জন হয়। প্রথমে গ্রামে পুরুষ ও মহিলাদের সংখ্যার পার্থক্য কত ছিল? পার্থক্য কত ছিল? এবার দেখো, কখন জিজ্ঞেস করেছে? প্রথমে।
এবার প্রথমে যখন জিজ্ঞেস করেছে তুমি এই কোশ্চেন পড়ার সাথে সাথেই সলিউশন করা শুরু করে দেবে, এই যে এই আগের কোশ্চেনটার মতনই। কিন্তু কিভাবে দেখালাম? এলিমিনেশন। কিভাবে? 35-এর মাল্টিপল 7-এর মাল্টিপল একটাই রয়েছে, তো এটাতেও সেম টু সেম ইউজ করো। আমার কখনকার জিজ্ঞেস করেছে প্রথমে গ্রামে পুরুষ এবং মহিলার সংখ্যা পার্থক্য, এই ডেটাটা অবজার্ভ করা শেখো। 10,500 তুমি দেখো 5 আর 1 6, অর্থাৎ এটা 3-এর মাল্টিপল। কিসের মাল্টিপল? 3-এর মাল্টিপল। দেখো 3-এর মাল্টিপল ডেফিনেটলি হবে, এর আগের ক্লাসেও শিখিয়েছি। ধরো 18 একটা সংখ্যা, তারপরে 54 একটা সংখ্যা, দুটোই 3-এর মাল্টিপল। যদি আমি এদের পার্থক্য দেখি, 8 আর 6 14, 36 আসবে। 36ও তো 3-এরই মাল্টিপল, এও 3-এর মাল্টিপল, এও 3-এর মাল্টিপল, এও 3-এর মাল্টিপল। 3-এর মাল্টিপল এমনই, তুমি 3-এর মাল্টিপলের দুটো ভ্যালু যোগ করো আর বিয়োগ করো, 3-এর মাল্টিপলই পাবে। তাহলে 5 আর 3 8, 8 16 হবে না। 5 আর 3 8 হবে না। 6 আর 3 9 আর 8 17 হবে না। 7 আর 3 10 আর 8 18, 3-এর মাল্টিপল। দ্যাটস ইট। ঠিক আছে? তো কোথাও দেখেছো? সলিউশন অ্যাপ্রোচ নিয়ে আসতে হবে। এই নয় যে আমি সলিউশন শিখতে থাকবো শুধু। সলিউশন অ্যাপ্রোচ আলাদা, অর্থাৎ সিলেকশনের রাস্তা। তো তুমি এখানে সলিউশন কিভাবে যেতে পারো? তুমি দেখো যে পুরুষের সংখ্যা 10% বেড়েছে আর মহিলার সংখ্যা 15% বেড়েছে। আমার যেহেতু অ্যাকচুয়াল ডেটাতে বলেছে, তুমি শিফটিংয়েও যেতে পারো, কিন্তু অ্যালিগেশনটা মোরলেস ভালো হবে। এবার ওভারঅল যদি দেখো, 10,500 জনের উপরে কতজন বেড়েছে? বেড়ে হয়েছে 11,718, তার মানে 500 7 5 1218 জন ইন্টু আউট অফ 100। তাহলে ওভারঅল কত বাড়লো? দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে দিই, আর এখানে কাটলে কত পাবো? 3 দিয়ে যাবে, 3 35 105, এখানে 3 6 18, 3 4 12, 0 3 6 18, 7 দিয়ে দেখো, 5 7 35, 7 দিয়ে একে চেক করলে 5 7 35, 5 56, 7 8 56, অর্থাৎ 58/5%। তাহলে ওভারঅল আমি বলতে পারি যে 58/5% বেড়েছে। 5 10 50, তাহলে এখানে 8 পাবে। 5 15 75, 15 আর 2 17 পাবে। তাহলে 17 আর 18 কত? 25। 25-এর মান দেখিয়ে দাও 10,500। যত গুণ আসে 25 দিয়ে কতবার যাবে? 4 25 100, অর্থাৎ 420 গুণ। তাহলে আমার কার বের করতে বলেছে? পার্থক্য। 17 আর হচ্ছে 8-এর ডিফারেন্স কত? 9। তাহলে 9-এর সঙ্গে তুমি যদি 420 গুণ করে দাও না, 0। 9 2 18, 8 হাতে 1, 4 9 36 আর 1 37, তাহলে 3780, যেটা সরাসরি এসেছিল। দেখো এখানে যেটা 105 পড়ে রয়েছে, 5 আর 1 6-এর মাল্টিপল, সেই 25 দিয়ে কাটার পরেও 4 আর 2 6, 6 কিন্তু কাটছে না। এই মেন্টালিটিটা আনতে হবে ভাই। শুধু সলিউশন শেখা আর তোমার সিলেকশনের জন্য সলিউশন করা দুটো কিন্তু আলাদা। একটা হয় বেসিক অ্যাপ্রোচ, আরেকটা হয় সিলেকশন অ্যাপ্রোচ, যে অ্যাটেম্প্ট কিভাবে করব আমি। দুটি পাইপ পি এবং কিউ যথাক্রমে 30 ঘন্টা এবং 40 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি পাইপ পি একা 15 ঘন্টা খোলা থাকে এবং তারপর বন্ধ করে দেওয়া হয়, যার পরে পাইপ কিউ ট্যাঙ্কটি পূর্ণ না হওয়া পর্যন্ত পূরণ করে, তাহলে পাইপ কিউ দ্বারা ভরা অংশের তুলনায় পাইপ পি দ্বারা কত অংশ ট্যাঙ্ক পূরণ করা হয়েছে। অর্থাৎ বেসিক একটা কোশ্চেন, সেখানে পার্সেন্ট ইনক্লুডেড। তো কি করবে? অ্যাট ফার্স্ট দেখো, পি হচ্ছে 30 ঘন্টায় আর কিউ হচ্ছে 40 ঘন্টায়। যদি এলসিএম করি 120, তাহলে 120 লিটার যদি হয় 4 বার, আর 4 দিয়ে 3 বার। এবার কি বলেছে? এটা পি আর এটা কিউ। পি পাইপটা 15 ঘন্টা চালিয়েছে, তাহলে 15 ঘন্টায় কত লিটার জল ভরাট করেছে? 60 লিটার। আচ্ছা, এখান থেকে যখনই 60 লিটার ভরাট হয়ে গেছে, পড়ে আছে কত লিটার? 60 লিটার। এখানে পি পাইপটা 60 লিটার ভরাট করেছে, এখানে কিউ পাইপটা 60 লিটার ভরাট করেছে, দুজনেই তো সেম টু সেম। তাহলে আমার আর কোশ্চেন করার কিছু আছে? এখানে বলেছে পাইপ কিউ ট্যাঙ্কটি পূর্ণ না হওয়া পর্যন্ত চালিয়েছে, পাইপ কিউ দ্বারা ভরা অংশের তুলনায় পাইপ পি দ্বারা কত অংশ ট্যাঙ্ক পূরণ করা হয়েছে। 60-এর উপরে 60 কেটে কুটে 1, আর 1 মানেই 100%। আরে ভাই,
পাইপ পি দ্বারা কত অংশ ট্যাঙ্ক পূরণ করেছে। পাইপ পি তো 60, কার উপরে? কিউ এর উপরে, কিউও 60 ইন্টু আউট অফ 100% লাগিয়ে দাও, 0 0 কেটে গিয়ে কত? 100%ই তো। কি আছে কোশ্চেনে? নেক্সট, যদি এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স প্লাস এক্স স্কোয়ার না, এটুকু কেটে দাও। যদি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এবং এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 12 এর এই সেপ মানে গসাগু এক্স প্লাস 6 হয়, তাহলে কে এর মান কত হবে? তো এই জাতীয় কোশ্চেন দেখে ঘাবড়িও না, আসবে, ফেস করবেও, কিন্তু মাথায় রাখবে এগুলো সহজ হয়। দেখো, কে এর মান এক্স এর উপরে ডিপেন্ড করছে না, কে এর মান ইন্ডিভিজুয়াল। তুমি একে ফ্যাক্টরও করতে পারো, কিন্তু আমি বলবো দরকার নেই। ভ্যালু দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এই একটা। আরেকটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 12। এবার এই দুটোরই এই শেপ দেওয়া এক্স প্লাস 6, আমার এই কে এর মানটা ফাইন্ড করতে হবে। তাহলে এক্স প্লাস 6 যখন, তুমি এখানে যা খুশি ভ্যালু ধরো 0 বাদে, কারণ 0 ধরলে কে এর মানও 0 বসে যাবে, 0 বাদে। আমি যদি এক্স এর মান 1 ভাবি, তাহলে 6 আর 1 কত হবে গসাগু? 7 হবে। বলতে পারি যে গসাগুটা কত আসবে? 7 আসবে। এক্স এর মান 1 ধরেছি, তাহলে এটা 1 প্লাস এটা 10x মানে 10 ইন্টু 1 1 প্লাস 24, তাহলে 24 আর 1 25 আর 10, এই ভ্যালুটা আসছে 35। দেখো তো 35ও 7 এর মাল্টিপল কিনা? অবশ্যই 7 এর মাল্টিপল। এবার এখানে পুট করো, এটা 1, এটা কে ইন্টু 1 মানেই কে, প্লাস 12, 12 আর 1 13, তাহলে 13 প্লাস কে, 13 প্লাস কে গসাগু মানে কি? এর মধ্যেও এই 7 রয়েছে, আর এটার মধ্যে তো রয়েছেই 7, অলরেডি দেখতে পাচ্ছি, তো এটা নিয়ে কোনো কাজই ছিল না। কিন্তু এটার মধ্যে যখন 7 রয়েছে ভাই, তুমি জানো যে গসাগু মানে কি? এই পুরো একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটার মধ্যে 7 এর একটা ফ্যাক্টর রয়েছে। তাহলে আমি যদি একে 7 দিয়ে ভাগ করি, তুমি বলো যে এই 13কে 7 দিয়ে ভাগ করলে কি আসে? কি শিখেছো রিমাইন্ডার? 7 দিয়ে যদি 13কে ভাগ করি একবার যাবে, কত পড়ে থাকবে? 6 প্লাস কে আছে, কের মতন রেখে দাও, ডিভাইড বাই 7। এবার বলো যে 6 পরে কি বসালে তুমি 7 পাবে? তুমি বলবে যে দাদা 6 পরে যদি কে এর মান 1 বসাই 7 পাবো আমি। এবার দেখো কে এর মান এখানে অপশনে রয়েছে, তুমি বলো যে এখানে কে এর মান কি 1 আছে? তুমি বলবে নেই। তাহলে 6 পরে আর কোন সংখ্যাটা বসালে পরে তোমার 7 আসবে? তুমি বলছো যে 1 বসিয়ে আসেনি। যদি আমি 2 বসাই তাতেও আসবে না, 3 বসাই তাতেও আসবে না, 4 বসাই আসবে না। 14 পেতে হলে এখানে 8 দরকার, কারণ 7 এর মাল্টিপল 7 একে 7, 7 2 তারপরে 14, তাহলে 14 বানাতে হলে একে আর কত দরকার? 8 দরকার। তাহলে 8 আছে অপশনে, 8 করে দাও। ক্লিয়ার? দ্যাটস ইট। আর যদি তুমি বলো যে দাদা যদি আমি এখানে কে এর মান নেগেটিভ নিই, কারণ এখানে যদি আমি নেগেটিভ 6 দিই, +6 -6 কেটে গিয়ে তোমার কোশ্চেন আসতেই পারে। যদি তুমি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে চলো, তোমার এই কোশ্চেনটা আসতে পারে যে আমি যদি -6 রয়েছে, যদি -6 নিই তাহলে তো 0 হয়ে যাবে, 0 মানে তো 7 এর মাল্টিপল হতেই পারে, হতে পারে। কিন্তু দেখো তুমি যদি কে এর মান মাইনাস বসাও, তাহলে এখানে রয়েছে প্লাস, কিন্তু কে এর মান যখনই তুমি মাইনাস বসাবে, প্লাস মাইনাসে কি দিয়ে দেবে? এখানে মাইনাস দিয়ে দেবে, কিন্তু তোমার তো রয়েছে প্লাস, যার কারণে তোমার এখানে -6 করা যাবে না। ক্লিয়ার? বুঝলে? তো এই জাতীয় কোশ্চেন যখনই আসবে, তুমি যা খুশি 0 বাদে 1 2 3 4 যা খুশি ভ্যালু ধরবে, যত বড় ভ্যালু ধরবে তত বড় ক্যালকুলেশন বানাবে তুমি নিজের থেকে। নেক্সট, 9054 সাথে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি যোগ করলে 28 24 56 এবং 29 সংখ্যা দুটি দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে? এবার তুমি তোমার মতন সলভ করা শুরু করে দেবে, কিন্তু কত বড় হবে তুমি ভাবতে পারবে না। এর সাথে এখানে কোন সংখ্যাটি যোগ করলে সেই যে যোগফলটা, সেই যোগফলটাকে যদি আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করি তবে 6 অবশিষ্ট থাকবে। তো অনেকটা বড় ক্যালকুলেটিভ তুমি বানিয়ে ফেলবে। কিন্তু তুমি দেখো, যখনই আমি
এই জায়গাটার দিকে তাকাচ্ছি, কোন জায়গাটা, 24-এর দিকে তাকাচ্ছি। 24 3 গুণ 8 করে 24 এসছে, 3 গুণ 8 করে 24 এসছে। এবার দেখো এই সংখ্যাটার সঙ্গে যাই সংখ্যা এখান থেকে যোগ করব না কেন, যোগ করার পরে 6 অবশিষ্ট থাকবে। তাহলে 9054 এর সাথে যে সংখ্যাটাই আমি যোগ করব, এবার তার থেকে আবার মাইনাস করতে হবে 6, কারণ 6 অবশিষ্ট থাকবে। এবার তুমি এই সংখ্যার থেকে 6 আগে মাইনাস করো, আর এই সংখ্যার থেকেই 6 আগে মাইনাস করো, বিষয় তো একই। আমি এর থেকেই আগে 6 মাইনাস করে দিলাম, তাহলে কত আসবে, 90 8 আর 6 14 মানে 48। এবার দেখো যখনই এখানে 3 দেখতে পাচ্ছি, তাহলে এবার ডিজিটের সাম করে দাও। 8 আর 4 12 আর 9 21, 3-এর মাল্টিপল হচ্ছে, কিন্তু এর সঙ্গে এই ভ্যালুটা যোগ করার পরেও তো 3-এর মাল্টিপল হতে হবে। 6 6 12 আর 9 21, 7 আর 6 13 আর 8 21, 6 এর 5 11 আর 9 20, 7 আর 1 8। এবার দেখো যে 21 21 42 3-এর মাল্টিপল, এটাও 3-এর মাল্টিপল, এটাও 3-এর মাল্টিপল, কারণ দুটোই আমার এটা স্যাটিসফাইড হতে পারে, কিন্তু বিও হবে না, ডিও হবে না, কারণ 20 আর 21 41 হয়ে যাবে, 3 দিয়ে কাটবে না। ওখানে 21 আর 8 29 হয়ে যাবে, 3-এর মাল্টিপল নয়। তাহলে বি অপশন আর ডি অপশন তুমি এলিমিনেট করে ফেললে। পড়ে থাকলো যখন দুটো অপশন, তুমি দেখবে যে একটা যদি আমার ফার্স্ট ভ্যালুটাই দেখা গেল আমি তুলে চেক করব, ওটাতে যদি না আসে সি অপশন মার্কিং করে দেব, কি আছে, কিন্তু চেক তো আমার একটাই করতে হবে। এবার এর সঙ্গে পড়ে আছে 8, ফার্স্ট এ অপশন তোলো, কারণ 3-এর এবার ডিজিট সাম, কেস শেষ। এবার আমি যদি 696 এর সঙ্গে অ্যাড করি, 696, তাহলে কত আসবে, 8 আর 6 14 4 হাতে 1 14 4 6 আর 1 7 9 7, 8 দিয়ে চেক করা মানে 744কে 8 দিয়ে যাবে, 8 9 72, 2 3 8 24 যাচ্ছে, এখানেই মার্কিং করো না ভাই। এই যে দেখো 56 আর 28 দুটোতেই 7-এর মাল্টিপল, 7 দিয়ে একবার এই ভ্যালুটাকে চেক করে দেখো তো, 7 একবার, তাই না, 7 14 98 বেশি হয়ে যাবে, 7 13 91, 6 64, 7 9 63, 1 7 2 14, 7 দিয়েও যাচ্ছে, তাহলে এ অপশনেই তোমার উত্তর আসবে, আর চেক করার দরকার নেই। খুব বেশি যদি চেক করতেই হয় 29 দিয়েও চেক করতে পারো। 29 দিয়ে চেক করার রুল কি, আমি কি করব, 3 গুণ করে প্লাস করে দেবো, তাহলে 3 4 12 যদি এর সঙ্গে যোগ করি, 4 আর 2 6, 7 আর 1 8 9, আবার 3 6 18, 8 8 16, 6 হাতে 1, 9 আর 2 11, 3 6 18, তাহলে 18 আর 11 29, 29 দিয়ে ভাগ যাবে, যাবে, তাহলে এই অপশানই তোমার উত্তর। ঠিক আছে, পুরো সলিউশন করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, একটি চিড়িয়াখানায় 32টি হাঁস, 41টি ভেড়া, 7টি ঘোড়া এবং কিছু কাক আছে। যদি মাথার সংখ্যার চেয়ে মোট পা সংখ্যা 211 বেশি হয়, তাহলে কাকের সংখ্যা নির্ণয় করো। কাকের সংখ্যা নির্ণয় করতে হবে। তুমি দেখো মাথার সংখ্যার চেয়ে মোট পা এর সংখ্যা ডিফারেন্স যেটা 211 রয়েছে, আমার কাকের সংখ্যা আগে দেখছি কয়টা পা, দুটো পা, কাকের সংখ্যা দুটো পা। বিভিন্ন উপায়ে করতে পারো, কেউ নাও করতে পারে পরীক্ষার হলে, কারণ কি তার অবস্থা অলরেডি শেষ হয়ে যাবে কোশ্চেন দেখে, কিন্তু কোশ্চেন একদমই সহজ। দেখো ভাই, পায়ের সংখ্যা আর মাথার সংখ্যা ডিফারেন্সই তো এই 211টা দেওয়া রয়েছে। তাহলে তুমি দেখো যে যদি আমি দেখি 4 পায়ের সংখ্যা কটা দেওয়া রয়েছে, তুমি বলবে 4 পায়ের সংখ্যা, এখানে ভেড়া আর ঘোড়া এই দুটোই 4 পায়ের সংখ্যা, তাহলে 41 সাথে 48টা দেওয়া রয়েছে। আর 2 পায়ের সংখ্যা কটা রয়েছে, 32টা, আর হচ্ছে এই কাক, কিন্তু কাক কটা জানা নেই, কিন্তু এখানে 32টা দেওয়া রয়েছে। তাহলে 2 পায়ের সংখ্যা আমি বলতে পারি যে 32টা আছে, আর যোগ কটা সেটাই আমার খোঁজার বিষয়বস্তু এখানে। যদি এবার আমি সলিউশন করতে যাই, দেখো এই যে যে পায়ের সংখ্যা, এখান থেকে মাথার সংখ্যা তো প্রত্যেকটা প্রাণীর এক একটাই বাদ গেছে, যদি একটা করে বাদ দিয়ে দিই তাহলে এখানে 3টে আসবে, একটা করে বাদ দিয়ে দিই তাহলে এখানে একটা আসবে। আচ্ছা 3 গুণ যদি আমি 48 করি, তাহলে এখানে টোটাল কত আসবে পার্থক্য, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14,
144টা। পার্থক্য কটা দেওয়া রয়েছে? 211টা। বাদ যোগ দিয়ে দিই, 7 আর 4 11, হাতে 1, 4 আর 1 5, মানে 15 আর 6 67। এবার বলো, একের সঙ্গে আমি যদি 32 গুণ করি তাহলে তো 32টাই পা আসবে। আরও 32টা পা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কটা? 5টা, আর হচ্ছে 3টে, তাহলে 35টা। তাহলে এখানে 35টা আরও ছিল। কি ছিল? কাক ছিল। তাহলে সি অপশন। যে কোনো কোশ্চেন, আমি জানি তোমার এই ক্লাসে যা কোশ্চেন আছে তোমার আরও একবার হলেও দেখতে হবে, একবার করে হলেও। একবারে তুমি অনেক কোশ্চেন বুঝবে না, কিন্তু দেখে যেও পরীক্ষার হলে। লাস্ট হিসাবে ফ্রি প্র্যাকটিস সেটাই আমি বলেছি যে তোমাকে যে ফ্লোতে নিয়ে যাব লাস্টেই নিয়ে যাব। নেক্সট, এটা তো ইজি কোশ্চেন, কোনো ইস্যু নেই। একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিলেন। তিনি এত দামে বিক্রি করেছিলেন যে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। তার লাভের শতাংশ কত? তাহলে 120টি আমের এসপি বলেছে যে 150টি আমের সিপি এর সমান। তাহলে সিপি আমার 120, এসপি আমার 150। আমি বলতে পারি যে 30 টাকা আমার লাভ। কত টাকার উপরে? সিপি তো আমার 120 এসছে, তাহলে 120 টাকার উপরে 3 দিয়ে কতবার যাবে? 4, অর্থাৎ 4 কি নিচে আসবে, 4 কি নিচে আসবে, অর্থাৎ 1/4 মানে 25%। কি আসবে? প্রফিট আসবে 25%। অপশন এ। ইজি কোশ্চেন। তো এই জাতীয় কোশ্চেন থাকবে মোরালিটি তোমার ইনক্রিজ করার জন্য। করো। একটি ধাতব রডকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, এ, বি এবং সি। এ এবং বি এর দৈর্ঘ্য 9:14 অনুপাতে, যেখানে সি এবং বি এর দৈর্ঘ্য 10:13 অনুপাতে। যদি এ এবং সি এর দৈর্ঘ্যের পার্থক্য 23 সেমি হয় তাহলে ধাতব রডটির মোট দৈর্ঘ্য সেমিতে নির্ণয় করো। তুমি সলিউশন করতে যাবে, সলিউশন করতে গিয়েও হবে না। কেন হবে না? তুমি এখনো ধরতে পারোনি হয়তো। কিন্তু দেখো, এ আর বি এর দৈর্ঘ্যের অনুপাত 9:14 দেওয়া, কিন্তু এখানে উল্টে দিয়েছে। বি আর সি দেয়নি, সি আর বি দিয়েছে, উল্টে দিয়েছে রেশিওটা। এই উল্টানোর জন্যই তোমার হবে না। কি দেওয়া? এ অনুপাত বি, এ অনুপাত বি 9:14, বি অনুপাত সি যদি আমি করি তাহলে কত দেওয়া? 13:10। সলিউশন বলো। বি বি তো কেটে যাবে, তাহলে রেশিও আসবে এ রেশিও সি। তাহলে কত আসবে? 9 13 117, আর 14 10 140। কি বলেছে? যদি এ এবং সি এর দৈর্ঘ্যের পার্থক্য 23 হয় তাহলে ধাতব রডটির মোট দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এর ডিফারেন্সটা কত? 17 আর হচ্ছে 23। এই কারণেই আসেনি, এই কারণেই আসেনি। তাহলে 23-এর মান হচ্ছে 23, তার মানে 1 গুণ। 23-এর মানই 23, 1 গুণ। তাহলে এখানে 117 117ই আসবে, 140 140ই আসবে। তাহলে এ আর সি আসলো 140 আর হচ্ছে 117। তাহলে 117 এসছে এ। তাহলে এবার বলো, যখনই আমি বি কম্পেয়ার করব, বি কম্পেয়ার করব তাহলে কত আসবে? তাহলে আসবে 13 গুণ 14। এই দুটোর যোগফল কত আসছে? এই দুটোর যোগফল আসছে 257, যোগ 13 গুণ 14 কত আসবে? 169, যোগ 13। তাহলে 9 আর 3 12, 2 হাতে 1, 182। 7 আর 2 9, 8 5 13, 3 হাতে 1, 2 আর 2 4, 439। তাহলে 439 বি অপশান আছে। তো এই ক্ষেত্রে 23 মাল্টিপলটা কেটে গেছে, যার কারণে 23-এর মাল্টিপলটা অপশন দেয়নি। ক্লিয়ার? তো ইন জেনারেলি চেক করবে সব সময় যে যদি প্রাইম নাম্বার থাকে আগে অপশন হিট অ্যান্ড ট্রায়াল করা। আর তুমি পরীক্ষার হলে বারবারই ভুল করবে এখানে। এই জায়গাগুলো একটু খেয়াল করবে যে এক্সামিনের টুইস্ট খেলে, এগুলো ছোট ছোট গিট ফেলে। নেক্সট, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে পি এবং পি প্লাস ওয়ানের এইচসিএফ কত? পি একটা প্রাইম নাম্বার,
পি একটা প্রাইম নাম্বার, তাহলে পি আর হচ্ছে পি প্লাস ওয়ান, এর গসাগুই ফাইন্ড করতে হবে। এবার তুমি বলো এর আর এর মধ্যে প্রাইম নাম্বার, সাপোজ ধরো এটা যদি প্রাইম নাম্বার 2 হয় তাহলে 2 আর 1 3 হবে, এটা যদি প্রাইম নাম্বার 3 হয় তাহলে 3 আর 1 এই সংখ্যাটা 4 হবে, এটা যদি প্রাইম নাম্বার 5 হয় 5 আর 1 এই সংখ্যাটা 6 হবে, এটা যদি প্রাইম নাম্বার 7 হয় 7 আর 1 এটা 8 হবে। দেখো তো যে কটা পেয়ার তুমি করলে একটাতেও কমন কিছু আছে? নেই তো। তাহলে কমন কিছু নেই মানে এই শেপ অলওয়েজ কত আসে? 1 আসে। অপশন নাম্বার সি। বহু ছেলেমেয়ে এগুলোই যখনই কোনো লেটার বাদে, সরি কোনো ডিজিট বাদে ম্যাথামেটিক্যাল প্রবলেমে এই লেটার ইনক্লুড করে এক্সামিনাররা, তারপরেই ঘাবড়ে যায় বেশিরভাগ ছেলেমেয়ে। কিন্তু ভ্যালু করে নেবে কি বলেছে এখানে, মৌলিক সংখ্যা বলেছে। যখনই মৌলিক সংখ্যা বলেছে যে কোনো একটা মৌলিক সংখ্যা ধরো, এটা পি মানে একটা মৌলিক সংখ্যা, তার পরের সংখ্যা এখানে +1 কনজিকিউটিভ নাম্বারটাই। দুটি পরপর বেজোড় সংখ্যার গুণফল হলো 16,383, কোনটি ছোট? এবার কেউ কেউ সলিউশন করা শুরু করবে, তুমিও হয়তো ভাববে যে সলিউশন করতে হবে, কিন্তু ভাবো যে এই জাতীয় কোশ্চেন আমি প্রায় সেটে তোমাদের দেখিয়েছি, কিন্তু এটা অনেক বড় সংখ্যা, প্রায় সেটেও দেখিয়েছি, কিন্তু তারপরেও শর্ট অ্যাপ্রোচটা বলেছি যে কিভাবে অ্যাটেম্পটা নেবে। এখানেও তাই, লেটেস্ট এক্সামেরই কোশ্চেন। তো তুমি যখনই এটা সলভ করতে যাবে তুমি দেখো যে কোনটি ছোট, তাহলে অপশনটা স্মলেস্ট অপশনটাই এক্সামিনার ইউজ করে রেখেছে। যখনই স্মলেস্ট করে রেখেছে দুটো পরপর বেজোড় সংখ্যা পরপর কনজিকিউটিভ, তাহলে 123-এর পরে বেজোড় সংখ্যাটা কত আসবে? 125। ইউনিট ডিজিট কত আসবে? 5। তাহলে এই দুটো যখনই গুণ করব 5 আর 3, 3 5 15-র 5 আসবে, কিন্তু এখানে কি ইউনিট ডিজিট 5 ইউজ করেছে? করেনি, 3 ইউজ করেছে। এই অপশন কাটো, বিতে যাও। 7-এর পরে 9 আসবে, তাহলে 7 9 63, 3 ইউজ করেছে, আসতে পারে। 9 ইউজ করেছে, তারপরের বেজোড় সংখ্যা 1 আসবে, কারণ 9 2 11 31 আসবে, 1 আসবে, 9 1 9 আসবে, ইউনিট ডিজিট হবে না। 5 আছে, তাহলে 5-এর পরে কত আসতে হবে? 5 আর 2 7, 5 7 35, তাও নেই, তাহলে একটাই অপশন পড়ে আছে, অপশন নাম্বার বি। তাহলে কেন তুমি সলিউশনে যাবে? ঠিক আছে, নেক্সট। লাল সবুজ এবং গোলাপি টোকেন যুক্ত একটি ব্যাগে লাল থেকে সবুজ টোকেনের অনুপাত, লাল এবং করে দাও থেকে কেন, লাল এবং সবুজ টোকেনের অনুপাত ছিল 14:8 এবং গোলাপি এবং লাল টোকেনের অনুপাত ছিল 2:6। সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত কত? এবার দেখো যে কি কি ইউজ করেছে, তুমিও ফাসবে, কিন্তু বেসিক কোশ্চেন, এখানে জিজ্ঞেস করেছে কি সবুজ এবং গোলাপি, তুমি কি করবে? সাজানো শুরু করবে, কিন্তু এক্সামিনার এখানে ফাঁদ তৈরি করে রেখেছে। দেখো এটা রেশিও পুরোপুরি করেনি, এটাও রেশিও পুরোপুরি করেনি, তাহলে এই ফাঁদগুলো বুঝতে হবে। আমাকে কি কি বের করতে বলেছে? সবুজ আর গোলাপি, সবুজ আর পিঙ্ক। তাহলে আমার যদি গ্রিন ইজ টু পিঙ্ক ইউজ করতেই হয় রেশিওতে, আমার এখান থেকে স্টার্ট হতে হবে গ্রিন, আর যে রেশিও শেষ হবে সেটা পিঙ্কে শেষ হতে হবে, তবেই আমি সাকসেসিভলি ইউজ করে এই রেশিওটা বলতে পারবো। শিখেছো এ অনুপাত বি এত, বি অনুপাত সি এত, তাহলে এ অনুপাত সি কত, তাহলে এখানটায় সেটাই করো। তাহলে গ্রিন ইজ টু কি রয়েছে এখানে? দেখো ফার্স্টে লাল এবং সবুজ টোকেনের অনুপাত, তাহলে আমার দরকার সবুজ অনুপাত লাল, তাহলে রেশিওটা ঘুরিয়ে দেবো। তাহলে রেশিওটা যদি ঘুরিয়ে দিই তাহলে এখানে 4 আগে আসবে, ইজ টু পরেরটায় 7 আসবে, কারণ রেশিও আমি ছোট করে দিচ্ছি। পরেরটায় পিঙ্ক লাস্টে দরকার, তাহলে এটা আসছে রেড, তাহলে রেড অনুপাত পিঙ্ক আসবে, রেড রেড আউট হবে, তাহলে পিঙ্ক লাস্টে, গ্রিন ফার্স্টে। তাহলে এখানে দেখো যে এখানে আমার দরকার পিঙ্ক লাস্টে, কিন্তু পিঙ্ক ফার্স্টে ইউজ করেছে, তাহলে পিঙ্ক কত আসবে? পিঙ্ক আসবে 1, তাহলে পিঙ্ক যখনই 1 আসবে এটা কত হয়ে যাবে? 3। 2:6 রেশিও করলে কত পাবো? 1:3, রিভার্স করে দিলে 3:1। তাহলে দেখো যে 3 4
12 আর 7 একে 7, আর এটাই দেখো যে কোন অপশানে আছে 12:7, 12:7 অপশান নাম্বার বি। এক্সামিনার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখেছে, কিন্তু তুমি কি শিখেছো সেটাই ইউজ করে আসো, শর্টে করো। বোঝা গেল? নেক্সট, একটি ট্রেন একটি গাড়ির চেয়ে 60% দ্রুত গতিতে চলতে পারে। উভয়ই একই সময়ে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একই সাথে 60 কিমি দূরে অবস্থিত বি বিন্দুতে পৌঁছাচ্ছে। তবে স্টেশনগুলিতে থামার কারণে ট্রেনটি 20 মিনিট দেরি হয়। ট্রেনটির 20 মিনিট দেরি হচ্ছে কেন? কারণ প্রত্যেকটা স্টেশনে ও থামতে থামতে গেছে। তার মানে আমি বলতে পারি এই যে যে দুটো কন্ডিশন ট্রেন এবং গাড়ির, এদের মধ্যে এই 20 মিনিটেরই ডিফারেন্স এসছে। বলেছে গাড়ির গতি কত, তাহলে 60% দ্রুত। যখনই আমি ট্রেন আর রেশিও কার ইউজ করব, বলেছে 60% দ্রুত কে? ট্রেন। তার মানে এর ভ্যালু কত? 3×20=60, 5×100, 5-এর উপরে 3 বেড়ে কত হবে? 8। তাহলে 8:5। এটা কিসের রেশিও দেওয়া? স্পিড। এবার একই ডিস্টেন্স 60 কিলোমিটার, তাহলে স্পিড থেকে টাইম রেশিও পাবো। কি পাবো? জাস্ট উল্টে দাও, 5:8। তাহলে এর থেকে এর টাইম ডিফারেন্সটা কত? 3। কিন্তু কোশ্চেনে ইউজ করেছে কত? 20। কত গুণ? 20/3 গুণ। এবার আমার কার গতি বের করতে বলেছে? গাড়ির গতি। তাহলে গাড়ির টাইমটা কত? 8। তাহলে 8-এর সঙ্গে যখনই আমি 20/3 গুণ করে দেবো, তাহলে 8×2=16, 160/3 আসবে। এত কিসে আসবে? এটা দেখো মিনিটে দেওয়া, তাহলে এটাও কিসে আসবে? মিনিটেই আসবে। এটা শুধু কনসিডার করবে যে এটা কিসে আসছে? মিনিটে আসছে। আমার কিমি পার ঘন্টায় ইউজ করেছে, কারণ এটা কিসে? কিমিতে। এবার ইউজ করে দাও 60 ডিভাইড বাই, এটা তো মিনিটে, তাহলে 160/3টা উপরে তুলে দাও, ইন্টু একে 60 দিয়ে গুণ করে দাও। কেন? কারণ মিনিট থেকে ঘন্টায় যাব। এবার যদি তুমি কাটাকাটিটা করো, 0-র সঙ্গে 0 কেটে দাও, 3×2=6, 8×2=16, 4 দিয়ে কাটো 2 বার, 4 দিয়ে কাটো 15 বার। আচ্ছা, 3×3=9, 15, 135 ডিভাইড বাই 2, 67, 65×2 130, 67.5 আসবে। কোন অপশন? অপশন ডি। বুঝতে পারলে বেসিক কোশ্চেন এবং ইজি কোশ্চেন। তো এই ইউনিটগুলো না একটু খেয়াল করবে, যেখানে মিনিট ইউজ করবে, মিনিট থেকে আমার কিমি পার ঘন্টায় যেতে হলে গুণ 60 করতে হবে। কেন উপরে গুণ 60 করলাম? কারণ ওটাই 60 দিয়ে ভাগ করলাম। নেক্সট কোশ্চেন আসো, পড়ো, বোঝো, অ্যাটেম্পটের চেষ্টা করো। পাইপ এ একটি ট্যাঙ্ক একা 6 ঘন্টায় পূরণ করতে পারে। হয়তো ছোট মনে হচ্ছে কোশ্চেনটা, অপশনটা ঢেকে দিই, ব্যাস। আগে দেখো, পাইপ এ একটি ট্যাঙ্ক একা 6 ঘন্টায় পূরণ করতে পারে, পাইপ বি 9 ঘন্টায় পূরণ করতে পারে এবং পাইপ সি 12 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। যদি 3টি পাইপই প্রথমে খোলা হয় এবং 1.5 ঘন্টা পরে পাইপ সি লিক হচ্ছে বলে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়, মানে বন্ধ করে দিয়েছে, এবং যদি প্রথম 1.5 ঘন্টায় পাইপ সি দ্বারা করা কাজটি প্রথম 1.5 ঘন্টায় 3টি পাইপের করা কাজের x/7% হয়, তাহলে x এর উৎপাদকের সংখ্যা হলো, x এর উৎপাদক কয়টি? মোদ্দা কথা, তোমাকে কোশ্চেনটা সলিউশনের জন্য দেয়নি, ফ্যাক্টরগুলো ফাইন্ড করতে বলেছে। তাহলে যখনই ফ্যাক্টরগুলো ফাইন্ড করতে বলেছে, তুমি এর সলিউশন একটু ডিফারেন্টলি ভাবো। কি দেওয়া? 6 ঘন্টায় পূরণ করছে এ পাইপ, বি পাইপ 9 ঘন্টায় পূরণ করছে, কিন্তু সি পাইপ কি করছে? 12 ঘন্টায় খালি করে দিচ্ছে। তাহলে 6, 9, 12, এলসিএম কত? 36, 6, 6, 36, 9 দিয়ে 4, 9, 36, 12 দিয়ে 3 বার, এটা তো খালি করছে। এবার দেখো, বলছে যে 1.5 ঘন্টা প্রথমে 3টে পাইপই চলেছিল, 6 আর 4 10 করে তো পূর্ণ করতে পারতো, কিন্তু সঙ্গে যদি এই 3 খালি করে দেয়, তখন আলটিমেটলি 7 লিটার করেই পূর্ণ হবে, তাই নয় কি? তাহলে এই 7 লিটার করে পূর্ণ হয়েছে, কিন্তু কত ঘন্টা?
1.5 ঘন্টা, আর 1.5 ঘন্টাকে লিখতে পারি 3/2, অর্থাৎ 3×7 = 21/2 লিটার। এত লিটার পূর্ণ হয়েছে 3টে পাইপ একত্রে। বের করতে কি বলেছে? 3টি পাইপের করা কাজের এত পার্সেন্ট হয়, তার মানে এইটা ডিভাইডে আসবে 21/2, ডিভাইডে আসবে ইন্টু 100 আসবে পার্সেন্টেজের জন্য, তবেই আমি এই ফরম্যাটটা পাবো। যখনই এটা পাবো তার আগে দেখো তাহলে শুধুমাত্র সি পাইপ 1.5 ঘন্টায় কতটা ইউজ করতে পারতো? 3/2, মানে 3×9/2 লিটারই জল খালি করতে পারতো। তাহলে 9/2 হচ্ছে সি খালি করতে পারতো। ওভারঅল কত খালি পূর্ণ হয়েছে 21/2 এর তুলনায় এটা কত পার্সেন্ট? এটাই যেটা আসবে সেটাই হচ্ছে এক্স, যেটা ফ্যাক্টর করে আমাদের ফাইন্ড করতে হবে। 2 কেটে যাবে, 3×3 = 9 আর 3×7 = 21। দেখো যে ভ্যালুটা কত আসছে? 300/7 পড়ে আছে পার্সেন্ট। দেখো এখানে এটাই ডিনোট করেছে x/7% দিয়ে। তুমি এবার বলো x এর জায়গায় কত দেওয়া? তুমি বলবে দাদা 300 ইউজ করেছে, তাহলে 300 এর ফ্যাক্টরগুলো কি কি হতে পারে? 300 এর ফ্যাক্টরগুলো আমি বলতে পারি 3 গুণ 25 গুণ 4, 4×25 = 100 আর গুণ 3। তাহলে 3-এর পাওয়ার তো একটা আছে, আর এখানে 5-এর পাওয়ার দুটো আছে, 2-এর পাওয়ার দুটো আছে। তাহলে প্রত্যেকটার সঙ্গে +1 করে দাও পাওয়ার। তাহলে পাওয়ার যখনই এখানে একটা দেখতে পাচ্ছ, 1 আর 1-এ কত হবে? 2 গুণ, এখানে দুটো আছে, 2 আর 1-এ 3 হবে গুণ, এখানে দুটো আছে, 2 আর 1-এ 3 হবে। তাহলে 3×3 = 9, 2-এ 18টা আমার কি আসবে? উৎপাদক আসবে বা ফ্যাক্টর আসবে টোটাল। তাহলে 300 এর টোটাল কতগুলো ফ্যাক্টর? 18টা। ঠিক আছে, তো কোশ্চেন ইজি, সিম্পল, পাইপ অ্যান্ড সিস্টেমকে ইউজ করে এই ফ্যাক্টরের কোশ্চেন ইনক্লুড করে দিয়েছে। নেক্সট, 6 সেমি বাহুর একটি নিয়মিত মানে রেগুলার, সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে কেন্দ্র করে 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকা হলো। ষড়ভুজের ক্ষেত্রফল কত যা বৃত্তটির ওপর ওভারল্যাপ করছে না, মানে বৃত্তটির বাইরে? এবার মূল কথা, ষড়ভুজ বলেছে, তুমি হয়তো কোশ্চেনটা ফাইন্ড করার আগে বুঝেই উঠতে পারবে না যে কি বলেছে, কিন্তু এইখানটায় ভাবো শীর্ষবিন্দুতে, ষড়ভুজের শীর্ষবিন্দুতে কেন্দ্র করে 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকা হয়েছে। শীর্ষবিন্দু কোনগুলো? ভার্টেক্স যখন অ্যাড হচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কেন্দ্র করে, এটাই হচ্ছে কেন্দ্র। তার মানে কি এটা ইন্টারনাল অ্যাঙ্গেল, অর্থাৎ এটা যদি ষড়ভুজ হয়, এই যে কোনো এই কেন্দ্রগুলোকে বলছে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এই কেন্দ্রকে যখনই আমি একটা বৃত্ত আঁকবো যার রেডিয়াস কত দেওয়া? 3 সেন্টিমিটার, কিন্তু এর প্রত্যেকটা সাইড কত দেওয়া? 6 সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে এইটুকুর এরিয়া বাদে এই যে বাকিগুলোর এরিয়া, এই এরিয়াগুলো আমার ফাইন্ড করতে হবে, অর্থাৎ এই এরিয়াটুকু আমার বাদ দিতে হবে। যে কোনো একটা শীর্ষের এই রেডিয়াস 3 সেন্টিমিটার বাদ দিতে হচ্ছে। বুঝতে পারলে? তো এটা ইন জেনারেলি দেখো যে 54√3, 54√2, 54√3, 54√2 এটা আছে, মানে মোরলেস পুরো তোমার ষড়ভুজের হেক্সাগনের এরিয়ার থেকে আমার ওই যে বৃত্তের এরিয়া সেটা বাদ দিতে হবে। এবার বৃত্তের এরিয়াটা যখনই বাদ দেবো, -3π + 2π + 3π -2π, অর্থাৎ অ্যাট ফার্স্ট দেখো বৃত্তের এরিয়া তো মাইনাস হবে, পুরো হেক্সাগন থেকে বৃত্তের এরিয়া, সার্কেলটা এরিয়া কি আসবে? মাইনাস হবে। তার মানে এই যে ভ্যালুটা সার্কেলের সেটা কিসে আসবে? মাইনাসে আসবে, এটা বোঝা গেছে। তাহলে প্লাসের অপশন তো হতেই পারে না, প্লাসের অপশন হতেই পারে না, পড়ে থাকছে দুটো। তাহলে দুটোতেই এটা এটা আলাদা, 54√2, 54√3। তাহলে আমি জাস্ট আগে ইউজ করব বৃত্তটা। তাহলে তুমি বলো যে হেক্সাগনের এক্সটার্নাল অ্যাঙ্গেল বের করতে হয় কি করে? 360 ডিভাইড বাই, যেহেতু ষড়ভুজ তার মানে 60 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়
তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত আসবে? টোটাল মিলে হচ্ছে 180, ইন্টারনাল আর এক্সটার্নাল মিলে, তাহলে কত বেরিয়ে আসবে? 120 ডিগ্রি। তাহলে এই যে যে 120 ডিগ্রি এটা, অর্থাৎ এটারই রেডিয়াস দেওয়া 3 সেন্টিমিটার, আমার এইটুকুর এরিয়াই বাদ দিতে হবে। তাহলে আমি যদি এইটুকুর এরিয়া বাদ দিই তাহলে কি আসবে? পাই আর এর স্কোয়ার মানে 3 3 9 ইন্টু 120/60। তাহলে এটা কত আসবে? 1/3, 3 দিয়ে কাটলাম 3/, তাহলে -3 পাই আসবে। অর্থাৎ যাই ভ্যালু আসুক এখানে তার থেকে 3 পাই মাইনাস হবে। তাহলে 3 পাই অপশন সিতে আছে। শুধু এইটুকুই সলিউশন করলেই আমার আনসারে পৌঁছাতে পারতাম। ঠিক আছে, তাহলে এইটুকু তো 3 পাই। আর যদি হেক্সাগনের এরিয়াই বের করতে হয় তাহলে 6 ইন্টু, কারণ এক একটা ত্রিভুজের এরিয়া কি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু তো 6 সেন্টিমিটার, তাহলে 36। 4 দিয়ে কাটো 9 বার, অর্থাৎ 6 9 54 √3 মাইনাস 3 পাই। দ্যাটস ইট। একটু কনসেপ্ট ক্ল্যারিটি থাকলো আর একটু অবজারভেশন থাকলো, দ্যাটস ইট, সাফিসিয়েন্ট। কিন্তু ওই কনসেপ্ট ক্ল্যারিটির পরে অবজারভেশন পাওয়ারটাই আনাটা মুশকিল। নেক্সট দেখো, ট্রাই করো, অপশনসগুলো বোঝা যাচ্ছে? দেখো, এটা একটু বোল্ড কম হয়েছে অপশনসগুলো। একটি নিয়মিত বহুভুজের 2n বাহু থাকে, দুটি সংলগ্ন বাহুর মধ্যে ডিগ্রিতে কোণ কত? তো 2n বাহু সংখ্যা, তার সংলগ্ন বাহু দুটির মধ্যে ডিগ্রিতে কোণ মানে ইন্টারনাল অ্যাঙ্গেল। তাহলে অন্তঃকোণ বের করতে বলেছে। এবার তুমি করো, কি শিখেছো? বাহু সংখ্যা তো 2n দেওয়া, কিন্তু ওই যে স্টার্টিংয়ে বলেছিলাম যে কোন জাতীয় কোশ্চেনগুলো, দেখো যে এই জাতীয় কোশ্চেনগুলো কিভাবে করতে হয়। কোথায় গেল? এই যে এই জাতীয় কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিভাবে বলেছিলাম, যাই খুশি থাকুক তার উপরে ডিপেন্ড করে না, তুমি হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করতে পারো। তাহলে এখানে আমি যদি কি করতাম, যে আমাকে 2n দিয়েছে, এটা বহুভুজের বাহু, তাহলে বাহু সংখ্যা যদি 2n হয়, আমি বলতে পারি যে বাহু সংখ্যা দিয়ে যখনই আমি 360 ডিগ্রিকে ভাগ করব, 360 ডিগ্রিকে ভাগ করব, তাহলে কত আসবে? 180। তাহলে এন এর সংখ্যা যা খুশি তুমি ভাবো অ্যাট ফার্স্ট। সাপোজ আমি এন এর সংখ্যা যদি 9 ভাবি, তাহলে একে ভাগ করলে কত পাবো? 20 ডিগ্রি। এন এর সংখ্যা 9 ভেবে আমি 20 ডিগ্রি পাচ্ছি। এটা তো ইন্টারনাল অ্যাঙ্গেল। যখনই ইন্টারনাল অ্যাঙ্গেল বলেছে, এই যে যে 20 ডিগ্রি আসলো, এটা কি আসলো? 9টা বাহুর সংখ্যা। 9টা বাহুর সংখ্যা দিয়ে যখনই আমি পুরো 360কে ভাগ করলাম, তাহলে এটা আসছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। এটা আসছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। কেন আসছে দেখো, 360 ডিভাইড বাই বাহু সংখ্যা ইকুয়াল টু কি? এক্সটার্নাল অ্যাঙ্গেল। এক্সটার্নাল অ্যাঙ্গেল 2 দিয়ে একে কাটলাম, 180 গেল। এন এর সংখ্যা আমি 9 রাখলাম, অর্থাৎ নোনাগন করে দিলাম। 9 দিয়ে যখনই আমি কাটছি 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি আসছে এক্সটার্নাল সাইড। তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল সাইড বলছি, সরি, ইন্টারনাল অ্যাঙ্গেল কি আসবে? 180 থেকে 20 বাদ দিয়ে দেবো, তাহলে কত আসবে? 160। 160 আসবে। এবার তুমি দেখো এন কত পুট করেছো? 9। এন 9 পুট করেছো, তাহলে এখানে ডিগ্রিতে তো ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালুটাই তো দেওয়া রয়েছে। তাহলে দেখো তো 9 পুট করার পরে কোন অপশনটা স্যাটিসফাই করছে যে 160 ডিগ্রি তুমি পাচ্ছ। এনের জায়গায় যদি 9 বসাও, 9 একে 10/9, 9 দিয়ে কাটলাম 20 বার, আর এখানে কত পড়ে থাকছে? 10। 20 10 200, এই অপশন বাদ, বিতে যাও। 9 বসাও এনের জায়গায়, 9 দিয়ে 10 বার কেটে গেল, আর 9 একে 10, 10 গুণ 9 থাকছে, কারণ সরি 10 গুণ 9 থাকছে, 9 10 90 আসবে, তাহলে এটাও বাদ। সিতে যাও, যখনই 9 বসাবো, 9 থেকে 1 বিয়োগ 8, আর 9 দিয়ে একে কাটলে 20 বার, 8 গুণ 20 160 পাচ্ছি, তাহলে সি অপশন হতে পারে। ডিতে যাও, 9 বসাও, 9 দিয়ে কাটো 10 বার, কিন্তু 9 একে 9 থেকে 1 যদি বাদ যায় 8,
8 × 10 80 হবে না, তাহলে সি অপশনই তোমার উত্তর। বুঝতে পারলে? এই নয় যে আমি ওই ফর্মুলা পুট করে গিয়ে অপশনে যাব, এই জাতীয় কোশ্চেন ওই ধরনের না ভাই। একটু অবজার্ভ করো, এত সহজে কোশ্চেন হয়। নেক্সট, যেখানে এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ 8 অঙ্কের, কি কি ইউজ করা? 7 4 এক্স 7 9 3 5 ওয়াই। এই সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল। সেখানে ক্রমযুক্ত জোড়ার সংখ্যা এক্স ওয়াই কত? ক্রমযুক্ত জোড়ার সংখ্যা মানে এই এক্স আর ওয়াই এর কতগুলি পেয়ার হতে পারে, কতগুলি জোড়া হতে পারে। এলসিএম এইচসিএফ এ করেছি কত জোড়া সংখ্যা সম্ভব, অ্যাজ ইট ইজ, কিন্তু ইউজ করেনি যে এক্স আর ওয়াই এর মানের যোগফল কত বা বিয়োগফল কত, এরকম ধরনের ইউজ করেনি। তো একটু মডিফাইড কোশ্চেন তোমরা পাবে। তো ক্লাসটি একবারে দেখে তুমি অনেক কনসেপ্ট ক্ল্যারিটি আসবে না, আবার দেখবে, কিন্তু দেখে যাবেই, এই স্ট্যান্ডার্ড থাকবে তোমার। এই জাতীয় যখনই 20টা কোশ্চেন তুমি ফেস করবে, তখন তুমি মাথায় রাখবে তোমার ওই 1 ঘন্টা 50 মিনিটের যে এক্সাম, ওটাও তুমি মনে হবে কম দিয়ে দিয়েছে, কিন্তু আসলে তোমার ঘাটতি না, তোমার ইন্টারনেটের ঘাটতি। কারণ তুমি সেটা কোন দিকে ইউজ করে এসছো। ইউটিউব মানেই যে সব একদম তাবর তাবর, ওই যে যে তারা তাদের লেভেল অনুযায়ী করাচ্ছে ভাই, তোমার কোনো দোষ না। কিন্তু এক্সামিনার তো সেই লেভেলে অনুযায়ী যাবে না, তাদের কোশ্চেন ইউজ করে দিয়ে গিট পেঁচিয়ে দিয়ে তোমাকে ছাঁটাই করার চিন্তা সবসময়। কিন্তু তুমি দেখাও যে তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে যে তুমি তারা যতই বড় বড় গিট ফেলুক না কেন, তুমি সেটা খুলতে শেখো, শিখে এসছো। তাহলে 11 দিয়ে তুমি জানো যে কি করব। প্রত্যেকটা অল্টারনেট ভ্যালু 7 + x + 9 + 5, তাহলে 9 × 5 = 14, আর সাথে 9 × 5 = 14, আর সাথে 21 যোগ x, এখান থেকে বিয়োগ হবে 7 আর 4 11, 11 আর 3 14 যোগ y, তাহলে 14 যোগ y। তাহলে এই যে যে পার্থক্যটা, এটা সব সময় হয় 0 অথবা 11, আসতেই হবে মাল্টিপল। তাহলে এবার দেখো, যদি আমি সলিউশন অ্যাপ্রোচে এগোতে চাই, কিভাবে এগোতে পারি? তাহলে এটা তো আসবে 21 যোগ x, মাইনাস যখনই দেবো -14 -y = 0 অথবা 11। এবার বলো 21 থেকে যখনই 14 বাদ দেবো, তাহলে কত থাকবে? 7 + x - y = হয় 0 অথবা 11। যেহেতু এখানে 7 পজিটিভে আছে, ওপাশে গেলে নেগেটিভ হবে, তাহলে 11 নাও। 11 যখনই নেবে, 7 যদি মাইনাস হয়, তখন ভ্যালুটা কি পাবো? 7 তো চলে গেল। তাহলে x + y = কত আসবে? 4। x + y = 4 আসবে। আবার এই ভ্যালুটা যদি আমি ফার্স্টে ইউজ করি আর এই ভ্যালুটা যদি নেগেটিভ করি, কারণ এই ভ্যালুটার থেকে আবার এই ভ্যালুটা বাদ যাবে, উল্টোও তো হতে পারে, এটা বড় হলো এটা ছোট হলো, তাহলে উল্টোও হতে পারে। আমাকে পেয়ার বের করতে বলেছে, তাহলে এটা মাইনাস আসবে, এটাও মাইনাস হবে। তাহলে 14 থেকে যখনই 21 মাইনাস হবে, তাহলে -7, আর -7 হবে -x আর +y = কি? 0 অথবা 11। এবার বলো, যখনই আমি y - x ইউজ করব, 7 ওপাশে গেলে কি হবে? প্লাস হবে। যখনই প্লাস হবে, আমি 0 ইউজ করতে পারি, তাহলে এর ভ্যালুটা কত আসবে? 7। দ্যাটস ইট। তাহলে তোমার এই দুটো কন্ডিশনই লাগবে। মাথায় রাখবে 11 দিয়ে সবসময় যে এটার থেকে এটাই বিয়োগ হবে তা না, এটার থেকে এটাও বিয়োগ হতে পারে, কারণ বড়টার থেকে ছোটটা। এবার দেখো যে x + y, কেন? এটা তো মাইনাস হবে। x - y = 4, আর এখানে y - x 7। তাহলে দেখো যে এটাতে আমি কতগুলো ভ্যালু রাখতে পারি, অর্থাৎ y এর ভ্যালু যাই ধরবো না কেন, x এর ভ্যালু 4-এর থেকে বড় ধরতে হবে। তাহলে x এর ভ্যালু যদি আমি 5 ধরি, y এর ভ্যালু 1, তাহলে 5 - 1 4 স্যাটিসফাইড করবে। যদি y এর ভ্যালু 2 ধরি, তাহলে এর ভ্যালু কত ধরতে হবে? x এর মান 4 আর 2 6 ধরতে হবে। যদি 3 ধরি, তাহলে x এর মান কত ধরতে হবে? এটাই x, এটা y, তাহলে x এর মান ধরতে হবে 4 আর 3 7। যদি এটা 4 ধরি, 4 4 8 ধরতে হবে। যদি এটা 5 ধরি, তাহলে 5 আর 4 এটা 9 ধরতে হবে। যখনই আমি এটা 6-এ যাব, 6 আর 4
এটা 10 ধরতে হবে। এবার বলো কোনো সিঙ্গেল ডিজিটের নাম্বার 10 হতে পারে? পারে না, দ্যাটস ইট। তাহলে এখানে কতগুলো পেয়ার পেলে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে আমি পেয়ার পেলাম পাঁচটা। কিন্তু এখানে তো এখনো আছে, 5 দেখে 5 মার্কিং করো না, যদিও অপশনে নেই। এখানে দেখো, যদি আমার 7 ভাবতে হয় তাহলে ওয়াই এর মান 7-এর থেকে বড়ই ভাবতে হবে। অ্যাট ফার্স্ট 8 ভাবলে এটা 1 ভাবতে হবে। এটা যদি 2 ভাবি, এটা 7 আর 2 9 ভাবতে হবে। 9-এর পরে আবার যখনই এটা 3 ভাববো, 3 ভাবলে এটা 10 ভাবতে হবে, কিন্তু সিঙ্গেল ডিজিট তো 10 হতে পারে না। তাহলে এখানে কতগুলো পেয়ার পেলাম? দুটো। তাহলে 2 প্লাস এখানে 5, তাহলে 5 আর 2 7টা জোড়া পসিবল। তাহলে 7 অপশন এ। ক্লিয়ার? বুঝতে পারলে? তো আর অপশন কি, আর কোশ্চেন নেই, 20টা ছিল। তো দেখো ভাই, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো ঝালাই করে করে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ফোকাসে রাখার জন্য যে কোশ্চেনগুলো সেট করতে হয় না, এর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হয়। তো এই নয় যে তোমাদেরই ফ্রি ক্লাসে আমি এরকম স্ট্যান্ডার্ড করাচ্ছি। আমি আপ টু সেই স্ট্যান্ডার্ড পর্যন্তই নিয়ে যাই, সেটা অফলাইনের প্র্যাকটিস সেট আরও স্ট্যান্ডার্ড হয়। তো অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করো, অন্তত এই খাটনিগুলোর তো একটু মর্যাদা দিও। যে এই নয় যে তারা বাকি এই ক্লাস থেকে কপি যেখানে হচ্ছে সেখান থেকে দেখে শিখছে, তুমি আসল জায়গার থেকে শিখছো, সেই মর্যাদাটা তো পাচ্ছি না, না? তো অবশ্যই শেয়ার করো, কারণ নিউ যেসব ছেলে মেয়ে তাদের কাছে আমি এখনো পৌঁছাতে পারিনি, কারণ বহুদিন চ্যানেলে ক্লাসটা সেরকম করে প্রোভাইড হচ্ছিল না। তো অবশ্যই শেয়ার করো। আর এই যে যে 20টা কোশ্চেন করানো হলো, এই 20টা কোশ্চেনের মধ্যে সিম্পলিফিকেশনটা অ্যাবসেন্ট হয়ে গেছে। আমি চেষ্টা করব তোমাদের এক্সামের 1-2 দিন আগে হলেও সিম্পলিফিকেশনের উপরে একটা ক্লাস করিয়ে দেওয়া, কারণ সিম্পলিফিকেশনও এই লেভেলেরই স্ট্যান্ডার্ড থাকবে। আর মাথায় রাখবে, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, 1 ঘন্টা 50 মিনিট তোমার কিন্তু ইউটিলাইজ করেই পরীক্ষার হল থেকে বের করবে এক্সামিনার। তো এই বাইরে যে লেভেল করিয়ে যাচ্ছে সেই লেভেলেই যারা ফোকাসে চলছে, ওই স্ট্যান্ডার্ড ভেবে রেখো না, ঠিক আছে? এটা শুধু মাথায় রেখো, যারা যেভাবে করছে করুক, কিন্তু তোমার কিন্তু এই যে যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু মেনটেন করতে হবে। বাইরে ভাববে যে দাদা কি কঠিন কঠিন করাচ্ছে বা মডারেট করাচ্ছে, এরকম পেপার হবে নাকি, পরীক্ষার হলে গিয়ে মনে করবে। বাকি ইউটিউব একদিকে, দাদার ক্লাস একদিকে। দেখা হবে নেক্সট ক্লাসে, আর অবশ্যই এটা একটু করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।